বাংলাদেশ নাকি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আসলে বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি, কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা আজকে এটাকে পালন করছি। এই বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অ্যাওয়ারনেস বা আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার প্রিয় বন্ধু, আমার ফ্রেন্ড ক্যাপ্টেন আব্দুল সালাম, যিনি এই অঞ্চলের একজন বিশেষ চিকিৎসক, যাকে আপনারা সবাই জানেন। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব হুমায়ুন কবির, যিনি শ্রীপুর নবায়ন ক্লাবের প্রধান উপদেষ্টা এবং একসময় সভাপতি ছিলেন। অ্যাডভোকেট নাহিন আহমেদ মমতাজি, সভাপতি অত্র কলেজ, এবং আমার একজন প্রিয় ছাত্র, যিনি 5 মাইল দূর থেকে হেঁটে এসে স্কুল কলেজে পড়াশোনা করতেন শ্রীপুরে, ফয়জউদ্দিন ফকির। আপনারা অনেকেই জানেন যে গাইজারনটা মোটামুটি অনেক দূরই। আমার কাছে তখন মনে হইতো অনেক দূর। আমরা যখন স্বাধীনতা যুদ্ধের সময়, আমি তখন ক্লাস 4-5 পড়ি, তখন ওখানে আশ্রয় নিয়েছিলাম গাইজারনে। তো অনেক দূরেই ছিল, এখন জানি না কতটুকু হয়েছে, কিন্তু সমস্ত জঙ্গলের মধ্য দিয়ে যেতাম। ওই তারপরে গিয়ে দেখি কিছু বাড়ি ঘর, ওদের আমরা ছিলাম। সুতরাং ওখান থেকে এসে উনি নিজে এসএসসি এইচএসসি পাস করেছেন। পরবর্তীতে উনি আরও পড়াশোনা করে অবশেষে কাপাসে স্কুল থেকে হেডমাস্টার হিসাবে উনি অবসর নিয়েছেন, আমার ছোট ভাই। এবং আমার প্রাণপ্রিয় সশস্ত্র বাহিনীর এবং সংগঠনের সম্মানিত অবসরপ্রাপ্ত সৈনিক বন্ধুগণ এবং ভাইরা, আমার প্রিয় সন্তান তুল্য আজকের এই কলেজের ছাত্রীরা, সাংবাদিক ও সধী সম্মানিত ব্যক্তিবর্গ, বিকন ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভগণ, সর্বোপরি কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ সকল টিচার এবং সমস্ত যারা সহযোগিতা করেছেন, সবাইকে আমি আমার আন্তরিক সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। আসলে ক্যান্সার একটা এমন ব্যাধি, এটা অবশ্য আমরা অনেকেই প্রবাদ শুনেছি, when there is cancer there is no answer। এটা এক সময় প্রবাদ ছিল, বাট এখন কিন্তু সেই প্রবাদটা সঠিক নয়। দেশ এবং পৃথিবীর উন্নতির সাথে সাথে অনেক কিছু উন্নয়ন হয়েছে, সায়েন্সের অগ্রগতি হয়েছে, সেই সাথে চিকিৎসা বিজ্ঞানের অভূত সাফল্য অর্জন করেছে। সেই জন্য এখন ক্যান্সার ট্রিটমেন্ট অনেকটা আমাদের হাতের নাগালে চলে এসেছে। এবং আমাদেরকে, আমরা যদি এগুলো না জানি, বা আমাদের একটা কথা আছে যে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ রেড, মানে যখনই আয়রনটা গরম তখনই এটাকে স্ট্রাইক করো। মানে আমাদের ক্যান্সারের বেলায় প্রাথমিক পর্যায়ে যদি আমরা ধরতে পারি, শনাক্ত করতে পারি, 100% ক্যান্সার সার্কিউরিবল। আর আমি বিস্তারিত যাওয়ার আগে আরো কিছু ডেটা বলি। প্রতি বছর বাংলাদেশে 2 লক্ষ ক্যান্সার নতুন রোগী যুক্ত হচ্ছে, 20 লক্ষাধিক রোগী সবসময় থাকছে। মানে all the times country is carrying the burden of 20 লাখ ক্যান্সার পেশেন্টস, বাট সেই সুবিধা কিন্তু আমাদের দেশে নাই। সেই সুবিধার জন্য আমাদের প্রয়োজন কয়েক হাজার ডাক্তার বিভিন্ন সাবজেক্টের। হয়তো সাধারণ না বুঝলে সংক্ষেপে বলছি যে বিভিন্ন সাবজেক্ট বলতে রেডিওথেরাপি যায় এক ধরনের ডাক্তার আছে, কেমোথেরাপি যায় মেডিকেল কলেজ আছে, এই ধরনের বিভিন্ন সাবজেক্ট মিলে অনেক ডাক্তার দরকার, কিন্তু আমাদের সেই পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই। এবং একটু এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমাদের দেশে যাদের ক্যান্সার হয়েছে তারা হয়তো জানবে, কিছুটা বা আত্মীয়স্বজন আছে তারা বুঝবে, কারো না কারো পরিবারে ক্যান্সার থাকে। এবং ক্যান্সার যে পরিবারে যার হয়,
সে নিজে সাফার করে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এবং তার গোটা পরিবারই সাফার করে এবং সর্বশান্ত হয়ে যায়। অবশেষে কিছুই করার থাকে না। আমাদের অনেক রোগী আমার কাছে আছে যারা সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়াতে সমস্ত টাকা পয়সা খরচ করে আসে, তো নিঃস্ব। তারপরেও কিন্তু এখানে শেষ বলা যাবে না। ডাক্তার হিসেবে আমরা শিখেছি যে না বলতে কোনো কথা নেই। একটা পেশেন্টের লাস্ট ব্রেথ নেওয়া পর্যন্ত আমাদের চেষ্টা করে দিতে হবে, এবং এইটাই ডাক্তারের ব্রত হওয়া উচিত। এবং আমার মনে হয় এইটা যদি আমরা সমস্ত পেশার বেলায় আমরা অ্যাপ্লাই করি, এটা সঠিক হবে। কারণ শেষ বলতে কোনো কথা নাই। আমার একটা পেশেন্টের শেষ মৃত্যুর আগ পর্যন্ত যে এটা স্টেজ 4 ডিজিজ, এটা লাস্ট স্টেজ, এরকম বলতে কোনো কথা নেই। আমাদের চেষ্টা করতে হবে। একমাত্র আল্লাহ তাআলাই জানেন কোন পেশেন্টটা কোন দিন মারা যাবে। অনেকেই জানতে চান যে স্যার চিকিৎসা তো করবো, আমরা তো গরিব মানুষ, তো কতদিন বাঁচবে কিনা। তা আমি প্রথমেই একটা প্রশ্ন করি যে দেখেন, আসলে আমাদের ইমানের একটু গর্ব আছে বলে আমার মনে হয়। যেমন অনেকে আইসে বলে যে স্যার আমার বাবা বাঁচবে তো। আমি বুঝতে পারি যে এটা অত্যন্ত ইমোশনাল মোমেন্ট, সমস্ত 8-10 ভাই ছেলে মেয়েরা। তা আমি খুব সাবধানে বলি, সত্যি কথা যেটা, আমি করে দিতে বাঁচবো, আপনি কি সারা দিতে বাঁচবেন? তো ওনারা এই কষ্টটা করে ফেলে ইমোশনালি। আসলে এই কষ্ট করা কিন্তু ঠিক না। কেউ কিন্তু বাঁচবে না, সবাই মারা যাবে কিছুদিন আগে আর পরে। এবং আমি মনে করি, যেহেতু আমি একজন মুসলমান কোরআন হাদিস আমরা বিশ্বাস করি, এবং কোরআনের আয়াত আছে মানুষ এবং জিনকে আল্লাহ তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে কে 100 বছর বাঁচতেন, 500 বছর বাঁচতেন, 70 বাঁচতেন, সেটা কিন্তু মুখ্য নয়। এটা আমার বিশ্বাস। বিকজ আমি চেষ্টা করি একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য, এবং আমি তাই করি। সুতরাং আমি মনে করি যে একজন লোক যদি ক্যান্সারে 20 বছরে মারা যায়, এটা তার ভাগ্যে লেখা আছে, বাট অবহেলা করা যাবে না। অবহেলা যদি কেউ করে, আমি তাদেরকে এইভাবে বলি যে আপনি যে চিকিৎসা করবেন না, অবহেলা করবেন, সেটা কিন্তু করা যাবে না। যে না, আল্লাহ তো আমার হায়াত নির্ধারিত করে রেখেছেন। নো, আল্লাহ আপনার ব্যস্ত নির্ধারিত করে রাখেন নাই। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন। আপনি যদি ভালো কাজ করেন আল্লাহকে পাবেন, আপনি জান্নাতে যাবেন। আর যদি আপনি না করেন জাহান্নামে যাবেন। সুতরাং আল্লাহ নির্ধারিত করে রাখে নাই, বা আপনাকে আপনার স্বাধীনতা দিয়েছে, লিবার্টি দিয়েছে। সুতরাং আমাদেরকে, আমরা ডাক্তার হিসেবে, এবং ডাক্তার না হলেও সবাই মনে করি যে চিকিৎসা করা সুন্নত। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন চিকিৎসা করা সুন্নত, চিকিৎসা করতে হবে। সুতরাং আপনি যদি চিকিৎসা না করেন, অবহেলা করেন, এটা একটা আপনাকে হত্যা করলেন আমি মনে করি, এবং আত্মহত্যার শামিল। আত্মহত্যা করা তো আপনারা বুঝতেই পারেন, এটা আমি জানি মহাপাপ, এবং এটা জান্নাতের দরজা হয়তো কঠিন হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমরা যারা ডাক্তার, আমি যদি অবহেলা করি, আমি যদি সঠিক মতো ট্রিটমেন্ট না করি, তার মানে আমার দোষে, আমার ভুলে, আমার অজ্ঞতায়, আমি যদি ইচ্ছা করে বা অবহেলা করে, বেশি ব্যস্ততা দেখি, যদি ভুল করে একটা মারা যায়, তাহলে কিন্তু তাকে হত্যা করলাম। আমি কিন্তু এই আইডিওলজি বিশ্বাসী। তার মানে একজন মানুষকে হত্যা করা মানে সমস্ত মানব জাতিকে হত্যা করা। সুতরাং আমাদের প্রত্যেক প্রফেশনে আমাদের এই ধরনের কথাগুলি মনে রাখতে হবে। তো যা বলছিলাম, প্রতি বছর 2 লক্ষ নতুন ক্যান্সার যুক্ত হয়, 20 লক্ষ ক্যান্সার সবসময় থাকে। আর পৃথিবীর অনেক দেশে ক্যান্সার ডেথ এখন নাম্বার 1। তার মধ্যে বাংলাদেশও বলা যায়, যেমন আমাদের সিএমএ যে ডাটাতে ক্যান্সারের রোগীর মৃত্যুর সংখ্যা নাম্বার 1-এ আছে। এবং ইউরোপ আমেরিকার অনেক দেশে নাম্বার 1-এ আছে, নাম্বার 2-তে আছে, নাম্বার 3-তে আছে। তার মানে এটা একটা অত্যন্ত মরণব্যাধি। আর এটাও আমাদের জানা দরকার, তার মধ্যে আবার আমরা যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট করতে পারি, 100 রোগীর মধ্যে
3/1 কিউরেবল, মানে ট্রিটমেন্ট করে আমরা ভালো করতে পারি আল্লাহর রহমতে। আর 3/1 ক্যান্সার হবেই না যদি আমরা প্রিকশন নিতে পারি, প্রিভেনশন নিতে পারি। আর বাকি 3/1 যারা বেশি লেট স্টেজে ধরা পড়ে তাদের বেলা আমাদের সাপোর্ট ট্রিটমেন্ট দিয়ে যেতে হবে, যাতে করে পেশেন্টটা তার মৃত্যু পর্যন্ত কষ্টটা লাঘব করার চেষ্টা করতে হবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। 1/3 ইজ প্রিভেন্টেবল, 1/3 ইজ কিউরেবল, 1/3 ইজ অনলি যারা সাফার করে এবং সেটাকে আমরা কিছু করি, এবং সেটি কিন্তু বাড়ে, বাকিগুলো কিন্তু বাড়েন না, ভালো হয়ে যায়। এখানে এখানে আমি কিছু যে ক্যান্সারগুলি সাধারণত বেশি হয়ে থাকে, দেখা গেল যে 100 পেশেন্টকে যদি আমরা স্টাডি করি, এর মধ্যে 99 পেশেন্ট হবে এই ক্যান্সারগুলি সাফার করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মহিলাদের বেলা স্তন ক্যান্সার, আপনারা এমন কোনো গ্রাম পাবেন না যে একজন করে স্তন ক্যান্সার রোগী নাই। আমি বাড়ির কথা বাদিয়ে দিলাম, অনেক পরিবারেও আছে, কিন্তু আমি গ্রামের কথাই বলছি, এমন কোনো গ্রাম পাবে না একজন ব্রেস্ট ক্যান্সার রোগী নাই। দ্বিতীয়ত ফুসফুস ক্যান্সার, সেকেন্ড কমন কজ। কিন্তু স্তন ক্যান্সার রোগী কিন্তু মারা যায় কম, বিকজ এটা আর্লি স্টেজে ডায়াগনোসিস হয়ে যায়, বিকজ এটা একটু বাইরের দিকে থাকে, অর্গান এটা এক্সামিন করা যায়, তাছাড়া এটার প্রগনোসিস ভালো। আর লাং ক্যান্সারটা সেকেন্ড কমন কজ ইন দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল এজ ইন দ্য গ্লোবালি, সারা বিশ্বে এবং দেশে। সেখানে এই ফুসফুস ক্যান্সারের মর্টালিটি সবচেয়ে বেশি, সারা পৃথিবীর সমস্ত দেশেই ফুসফুস হলে সেকেন্ড কমন ক্যান্সার এবং সবচেয়ে মারা যায়। তারপর যেগুলো আছে নাক কান গলার ক্যান্সার, ব্লাড ক্যান্সার। নাক কান গলার ক্যান্সার সম্বন্ধে আমি একটু বলি। আমরা অনেকে হয়তো জানি কি জানি না, আমরা চেষ্টা করি কি করি না। আমি একটা পেশেন্টও আমি পাই নাই যখনই আসে দেখি যে তার গলায় ক্যান্সার, মুখে ক্যান্সার, চিকে ক্যান্সার, লেরেন্সি ক্যান্সার, আমি জিজ্ঞেস করি যে ভাই বোন আপা আপনি কি পান খেতেন? 100% বলে পান খেতাম। মানে আমি তাই একটা সাইন্টিফিক তো বটেই, আমি নিজের স্টাডিতেও বলতে পারি যে পান খাওয়া ছাড়া একটা রোগীরও মুখের ক্যান্সার হয় না। আমরা কি জানলাম? পান খাওয়াটা আমাদের ছাড়তে হবে। আমি অনেকেরই বলি, মুরব্বী যারা আসে বলে স্যার আমি তো, বা ভাই আমি তো পান খাওয়া ছাড়তে পারি। আমি আবার তখন উদাহরণ দিই যে আপনারা যদি জানেন যে জিনিস হারাম, এটা ছাড়তে হবে না। যেমন আমরা জানি মদ খাওয়া হারাম, আমরা ছেড়ে দিই না? ঠিক তদ্রূপ স্মোকিং এবং লাং ক্যান্সারের একটা বিশেষ ক্যান্সার স্কোমা সেল কার্সিনোমা, আমরা একটা রোগীও পাই নাই যে সে স্মোক করে না। সুতরাং লাংয়ের স্কোমা সেল কার্সিনোমা 100% রেসপন্সিবল স্মোকিং। তা আমরা যদি জানি এবং তাকে যদি বলি, সে কি ছাড়বে না? আর এবং এটা আপনারা সবাই এটা বোঝেন যে এই তো বেশিরভাগই আমরা বিভিন্ন ধর্ম বিশ্বাস করি, যেই জিনিসগুলো ক্ষতি করে, যেমন অ্যালকোহল, স্মোকিং এবং টোবাকো বা পান ইত্যাদি হারামের পর্যায়ে পড়ে। আমরা যদি হারাম বর্জন করতে না পারি তাহলে আমরা কিসের মানুষ হলো? সুতরাং আমাদেরকে জানতে হবে এবং সেটা পালন করতে হবে। আমরা অনেকে অনেক জ্ঞান রাখি, অনেকে অনেক ইসলামিক জ্ঞান রাখে, কিন্তু যদি নামাজি না করে নিয়মিত, রোজাই না করে, ফরজই না আদায় করে, তাহলে আমরা সেই জ্ঞান করতে লাভ হবে। তা আমি চাইবো আমরা যেন সেটা জানি এবং সেটা চর্চা করি। তারপরে ব্লাড ক্যান্সার, ওভারির ক্যান্সার কিন্তু মহিলাদের হয়ে থাকে, ওভারির ডিম্বাশয়ের ক্যান্সার, এটাও কোয়াইট কমন, প্রচুর রোগী পাওয়া যায়। সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার। জরায়ুর ক্যান্সার খুবই কিউরেবল একটা ডিজিজ, আমরা যদি স্ক্রিনিং করি ভালো হয়ে যাবে। ওভারির ক্যান্সার আর্লি স্টেজ হলে ভালো হয়ে যাবে, লেট স্টেজ হলে অনেক 5 বছর 10 বছর ভালো হয়ে যাবে, অনেক রোগী আছে। থাইরয়েড ক্যান্সার অনেক বেশি হয়, তবে তার প্রগনোসিস ভালো, অপারেশন করে রোগীরা অনেক রোগীর অলমোস্ট কিউর হয়ে যায়। লিভার ক্যান্সার প্রগনোসিস বেশি ভালো না,
লিভার ক্যান্সার পার্টিকুলারলি। বাট তারপরে যদি আমি আর্লি ধরা পড়তে, অপারেশন সে ধরা পড়তে পারলে রুগী ভালো হয়। লিম্ফোমা এটা এক ধরনের ব্লাড ক্যান্সার, যারা ছোট বাচ্চারা আছে তারা জানবে, স্টুডেন্টরা, লিম্ফোমা ব্লাড ক্যান্সার। ইউরিনারি ব্লাডার ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার। কোলন ক্যান্সার একটা কমন ক্যান্সার, এবং এটা যদি আমরা আর্লি ধরা পড়ে একেবারে অপারেশন করে ভালো যাবে। আমার এই এলাকার অনেক রোগী আছে যারা ভালো হয়ে গেছে। ত্বকের ক্যান্সার একটু আনকমন, বাট খেয়াল রাখতে হবে চামড়ার কোথাও যদি কোনো কালো দাগ হয়, কোনো ঘা যদি হয়, বিশেষ করে ম্যালিগন্যান্ট মেলানোমা হয় কালো তিলক থেকে। তিলগুলি আছে না, কালো কালো তিল, অনেকের তিল দেখা গেল কি অনেক বছর যাবে আছে, হঠাৎ করে 6 মাস অনেক বড় হয়ে গেছে। এটা আমরা বাপসি করলেই দেখা গেল ইট ইজ ম্যালিগন্যান্ট মেলানোমা। সুতরাং এটাও কিন্তু খুবই লোকাল ক্যান্সার, আর্লি ধরা পড়লেই ভালো। অগ্নাশয় ক্যান্সার মানে যকৃত, প্যানক্রিয়াসের ক্যান্সার। প্যানক্রিয়াস ক্যান্সার কিন্তু খুব খারাপ, বাট আর্লি সে ধরা পড়লে অল ক্যান্সারস আর কিউরেবল। এগুলো আমি কিছু কারণ দিয়েছি যারা এটা জানার জন্য। যেমন অ্যালকোহল ইজ রেসপন্সিবল অলমোস্ট অল ক্যান্সারস ইনক্লুডিং গোলব্লাডার ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, লাং ক্যান্সার। যার জন্যই তো অ্যালকোহলকে হারাম করা হয়েছে। সূর্যের এক ধরনের আল্ট্রাভায়োলেট রে আছে, সেইগুলো যদি মানে বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে রোদটা, সেই রোদটার মধ্যে আল্ট্রাভায়োলেট রে বেশি আছে। এটা আমার মনে হয় স্টুডেন্টরা অনেকে পড়ছে বা পড়ে নিবে। এই আল্ট্রাভায়োলেট রে থেকে অনেক সময় রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স নির্গত হয় বা ওখান থেকে কনভার্ট হয়, ওটা ক্যান্সার। আর ক্যান্সারের যদি কারো পারিবারিক ইতিহাস থাকে, আমার অনেক রোগী আছে যারা দেখা যায় যে 5 বোন, 3 জন বোনের হয়েছে ব্রেস্ট ক্যান্সার, একজন হয়েছে ওভারি ক্যান্সার। 4 ভাই, 3 জনের হয়েছে লাং ক্যান্সার, আরেকজনের হয়েছে থাইরয়েড ক্যান্সার। মানে ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট। সুতরাং আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, যারা ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদেরকে স্ক্রিনিং আগে করতে হবে, যাতে করে আমরা ফলো আপে রাখতে পারি। আর এগুলি আমি আসলে স্টুডেন্টরা বা আমাদের যারা আছেন এখানে তারা দেখে নেন দীর্ঘস্থায়ী যে মানে সাধারণত কী ধরনের সিমটম, ও অনেক সময় সিমটমই থাকে না। যেমন খুসখুসে কাশি, তারপরে সহজে সারা এমন কোনো ক্ষত বা ঘা, স্তন বা শরীরের কোথাও ঢাকা বা চাকা পিণ্ড মানে মানে লাম্প আর কি, লাম্প, ঢোক গিলতে অসুবিধা, মলমূত্র অভ্যাসের পরিবর্তন, মানে কারো দেখো ডায়রিয়া, আবার কনস্টিপেশন, পেশাব ঠিক মতো হয় না, পেশাব ঘন ঘন হয় ইত্যাদি। ওই যে তিলাচিলের কথা আমি বলেছি, এবং অস্বাভাবিক রক্তক্ষরণ, কোথাও যদি কোনো ব্লিডিং হয়, কাশির সাথে রক্ত আসে, পায়খানাতে রক্ত আসে, নাকে রক্ত আসে, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের ডাক্তার দেখানো দরকার। আর আসলে এটা আপনারা হয়তো বুঝবেন কি, তাও আমি একটু সংক্ষেপে বলে যাই। কিছু কিছু ট্রিটমেন্ট যেগুলো ক্যান্সারের বেলায় করা হয়, আমি বোঝানোর যেভাবে বুঝেন সেভাবেই বলবো। আবার আর্লি স্টেজে যদি ধরা পড়ে, ফর এক্সাম্পল এ ব্রেস্ট ক্যান্সার, ইট ইজ কিউরেবল। এবং প্রথম ট্রিটমেন্ট হলো সার্জারি। সার্জারি যদি করা যায় যে কোনো অর্গানে, এটা লাং হোক, স্টোমাক হোক, কোলন হোক, ইউরিনারি ব্লাডার হোক, কিডনি হোক, এটা কিউরেবল। তার মানে সার্জারি দ্য বেস্ট অপশন। বাট সবসময় আমাদের কাছে রোগীর সার্জারির অবস্থা আসে না। ওনারা এমন অবস্থা আসে যখন আর এটা সার্জারি করা যায় না, ছড়িয়ে যায়। সার্জারি বড় বড় কেমোথেরাপি, যেটা ওষুধ দিয়ে দেওয়া হয়, ইঞ্জেকশন দিয়ে। রেডিওথেরাপি মানে ওই যে রেডিওথেরাপি, এটা আমি জানি অনেক হয়তো জানে। এই রেডিওথেরাপিটা আমাদের বাংলাদেশের খুবই স্বল্পতা আছে। আমাদের জনসংখ্যা অনুসারে, ক্যান্সার রোগী অনুসারে আমাদের দেশে দরকার 200 বেশি। 200 লিনাক মেশিন বা ট্রুবিন মেশিন বা মেশিন কিন্তু আছে বাংলাদেশে মাত্র 15 থেকে 20টা মেশিন। তাহলে কীভাবে বাকি রোগী কী করবে? আসলে আমি বলবো যে এই ক্যান্সারের ট্রিটমেন্ট ইজ হাইলি নেগলেক্টেড। আমি জানি না, আমি এটা আমাদের যারা সিনিয়র ডাক্তার আছেন তাদের মধ্যে কোনো মনের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, আমরা কি পরনির্ভরশীল হতে চাই কিনা, আমার মনে হয় তাই।
আমাদের অনেক রোগী দেশের টিকিট নাই, যেগুলো তাই বিদেশে যেতে হয়, বিশেষ করে পার্শ্ববর্তী বিয়ে বিনোদনে যেতেই হয়। আমার মনে হয় এটা কি কোনো জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা আমি জানি না, আমার মনে হয়। তাহলে কেন আমাদের দেশে কি হাজার হাজার টাকা এদিক সেদিক চলে গেছে না? একটা মেশিন দাম 50 কোটি টাকা মাত্র, তো 200 মেশিন কিন্তু কত কোটি লাগে? আর আমাদের দিকে এক একজনের ব্যাংকই তো হাজার হাজার টাকা লাগে। নিশ্চয়ই এই জন্য আমার সন্দেহ। তবে আপনারা তো বলবেন আপনি কি করেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ক্যান্সার বিষয় হওয়ার পরে ঢাকা সিএমএইচে একটা ক্যান্সার সেন্টার প্রতিস্থাপনের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এবং এটা আমার কথা না, আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে কোনো লোক সেনাবাহিনীতে আছে। এখানে রিসেন্টলি কোনো সেনাবাহিনীর লোক রিটায়ার করছে আছে? গত 5-7 বছর আর্মিতে ছিল, কেউ জানে যে ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার আছে? এবং এটা পায়োনিয়ার কে ছিল বলতে পারবেন? স্যার আছে স্যার, বলেন তো এটা ওই পায়োনিয়ার কে? এটা শুরু করছে কি স্যার? আপনি স্যার। আমি এটা তৎকালীন সরকার প্রধানকে মোটিভেট করে, জেনারেল বেলাল ওনাকে মোটিভেট করে ক্যান্সার সেন্টারটা তৈরি করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে সফল করেছেন। এটা ফার্স্ট ফেজ শেষ হয়ে গেছে। প্রথম ফেজ হলো চারতলা। আমাদের এলাকার অনেক রোগী কিন্তু অনেক কেমোথেরাপি দেয়, রেডিওথেরাপি দেয়। কারণ এটা সিস্টেম করা হয়েছে কি যে এখানে 30% বাইরের পেশেন্ট থেকে সিএমএল পেশেন্ট দেওয়া হবে। এটা চুক্তি অনুসারে ডিপিপি, যেহেতু এটা ডিপিপি থেকে আসছে, রাজস্ব বাজেট থেকে টাকাটা দেওয়া হয়েছে, এটা শর্তই ছিল, তা আমরা দিচ্ছি। এবং দ্বিতীয় ফেজে আরো 7 তলা বিল্ডিং হচ্ছে। এবং আমি রিটায়ারমেন্টের 6 মাস আগে ওই টাকাটা আমি রিকোয়েস্ট করে বাজেট কোটা পাস করে দিয়ে আসছি। এটা অলরেডি 7 তলা বিল্ডিং এ প্রায় হয়ে গেছে। তো সুতরাং আমি মনে করি যে এখন আমাদের সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর, আর্মি, নেভি, এয়ারফোর্সের যারা আক্রান্ত তাদের ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় না। তার মানে আমি চেষ্টা করেছি আমার সশস্ত্র বাহিনীর লেভেলে, ওখানে অনেক এখন আমার আল্লাহর রহমতে 99% দেশে এই ক্যান্সার চিকিৎসা করে। বাট সিভিলদের দায়িত্ব তো আমার ছিল না তখন। বাট এখন থেকে হয়তো আমি গত 5 বছর যাবতই বলে যাচ্ছি বলতে বলতে ইনশাআল্লাহ আশা করি এক সময় আমরা সফল হবই। আমার পরবর্তীতে আমার উদ্দেশ্য এবং আমার লক্ষ্য হবে যে গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষের জন্য যেন বিনা পয়সায় চিকিৎসা পায় বাংলাদেশে, এটা হলো আমার পরবর্তী টার্গেট। সুতরাং আমি এটা নিয়ে এখন কাজ করছি, কারণ আমার আর্মির লোকটা আমি এসে করতে পেরেছি। নিশ্চয়ই আমি এখন আমাকে আপনারা ক্রিটিসাইজ করতে পারবেন না। আমি আমার দায়িত্ব চেষ্টা করেছি এবং আমি মনে করি আল্লাহ তাআলা সফল করেছি। আর এগুলো আমরা কিছু কিছু ক্যান্সারের প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের জানা দরকার। আমি আগেই বলেছি যে 1/3 ইজ প্রিভেন্টেবল, 1/3 ইজ কিউরেবল, 1/3 নিডস ট্রিটমেন্ট। আর প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর, এটা আমরা সবাই জানি। এই যে দেখেন এখানে ধূমপান ও তামাক জাতীয় বর্জন। এখন যদি আমি প্রশ্ন করি, নিশ্চয়ই সবাই উত্তর দিতে পারবে যে ধূমপান করলে কি ক্যান্সার বেশি হয়? লাং ক্যান্সার বেশি। তামাক যদি আমরা খাই তাহলে কি বেশি হয়? ওরাল ক্যান্সার বেশি। এটা আমরা জানি, আমরা এখানেই জেনে গেলাম। তার মানে আমরা এখন থেকে আমাদের মুরব্বীদেরকে, আমাদের কলিগদেরকে, আমাদের ভাইদের বলবো, তোমরা বাবা ধূমপান এবং তামাক খাওয়া ছেড়ে দাও। প্রথম কথা হলো হারাম, দ্বিতীয় কথা এই হারামের কারণে কিন্তু আমরা অসুস্থ হচ্ছি। আর মহিলাদের জন্য যদি ব্রেস্ট ক্যান্সার বেশি হয়ে থাকে, এটা একটা সহজ পদ্ধতি আছে। এটা নিজেই কিন্তু অনেক সব পরীক্ষা করা যায়। এটা আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, মানে নিয়মিত নিজের স্তন পরীক্ষা করা। বিশেষ করে আমি যদি অনেক গল্প বলি আপনারা হয়তো বিশ্বাস করবেন না। 25 বছর, 26 বছর, 27 বছরের মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে প্রচুর। এরকম আছে বিয়ে হয়েছে মাত্র 6 মাস পরে ব্রেস্ট ক্যান্সার, এবং তার ট্রিটমেন্ট আমি করেছি, সে ভালো হয়ে গেছে। কিন্তু পরবর্তী যখন তার বাচ্চা হওয়ার শুধু সময় আসছে, ওর হরমোন খেতে হয়, হরমোন দেওয়া হয়েছে, রোগটা আবার স্প্রেড করছে, সে আর মা হতে পারলো না। আলটিমেটলি সে এখনো বেঁচে আছে, কিন্তু ওই যে শি লস্ট ফার্টিলিটি। এবং এরকম রোগী আছে, আমি তাও বলবো যে ওই লোকগুলার হাজব্যান্ডরা এত ভালো, সব পরিবার, তারা কিন্তু বলে যে আমার ওয়াইফ বেঁচে থাকুক,
আমার সন্তান আগে না। দিস ইজ কল হিউম্যানিটি। এবং খুলনা থেকে আমার একটা মেয়ে আসে, বিয়ের পর আমি ছবিগুলো আসলে আনি নাই, কারণ আসলে অনেক সময় লাগবে। 26 বছর বয়স, বিয়ের 6 মাস পর তার ওভারিয়ান ক্যান্সার ধরা পড়েছে, ডিম্বাশয়ের ক্যান্সার। এবং তার এটা ট্রিটমেন্ট হলো কি, মানে হিস্টেরেক্টমি অ্যান্ড বাইলেটারাল সালপিঙ্গোফেক্টমি, মানে ইউটেরাস সহ দুইটি ওভার কেটে ফেলে দিত, এমন দেওয়া হয়েছে। তো মেয়েটা তার ওয়াইফ হাজবেন্ড সব আসছে। আমি আশ্চর্য হলাম যে এখনো এরকম লোক আছে, ওর হাজবেন্ডটা যেরকম হ্যান্ডসাম এবং সুদর্শন, ওয়াইফটাও কোনো অংশেই কম না, মায়া লাগে আমার মেয়ের মতো। বলে, স্যার আমার ওয়াইফ বেঁচে থাকলে স্যার আমার এই যথেষ্ট, আমার ছেলেকে দরকার নাই। আমরা কি এটা সবাইকে এটা মেনে নেই? আবার এমন লোকে আছে, ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোস, ডিভোর্স দিয়ে দিয়েছে, পরে ট্রিটমেন্ট করার জন্য তার ভিক্ষা করে ট্রিটমেন্ট করতে। সুতরাং মানুষের মানুষের পার্থক্য আছে, থাকবেই, কিন্তু আমরা চেষ্টা করবো যেটা আমাদের জন্য পজিটিভ, যেটা আমাদের বিভিন্ন ধর্ম বলে, বিভিন্ন আমরা যেন সেই ভালো অভ্যাসগুলো আমরা গড়ে তুলি, আমরা যে মানুষের প্রতি যেন মানসিক আচরণ। যারা এটা একটু দেখি, এটা একটু বলে দেওয়া কি জানা দরকার আছে। আর আগের স্লাইডটা এখানে যেটা বলছিলাম যে ব্রেস্ট ক্যান্সারকে সেল, মানে এই গোসল করার সময় যাদের পরিবারের ব্রেস্ট ক্যান্সার আছে, অথবা যারা বুঝেন অ্যাডাল্ট হয়েছেন, বড়, আমি বলবো যে 30 বছরের পরে হলেও এটা বলেন, কারণ 25 থেকে 26 বছর বয়সে হয় কম, ধরুন 10%, বাকি বেশিরভাগ 40 বছরের পরে। মানে গোসল করার সময় যখন সাবান দিয়ে ব্রেস্টের মধ্যে যদি আপনারা একটু চাপ দেন, তখন বুঝবেন কারণ চাক আছে কিনা, পিছলা লাগবে তো তখন। এটা একটা পদ্ধতি, সহজ পদ্ধতি, কোনো টাকা পয়সা লাগবে। যদি ফিল করেন যে না আমার মনে হয় একটা বউটার মধ্যে কিছু টাকা লাগছে, তখন আপনারা আল্ট্রাসাউন্ড করেন, টেস্ট করেন, কনফার্ম করেন, ভেরি সিম্পল। আর জরায়ু ক্যান্সারের জন্য একটা কিছু টেস্ট আছে, এটা অনেকেই জানেন, আমি মনে হয় নিশ্চয়ই জানেন, যে ভায়া টেস্ট করে, কলপোস্কোপি করে। আমি টেস্টগুলো বাদ দিলাম। একটা বিশেষ ভ্যাকসিন আবিষ্কার হয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেইনস্টে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইজ রেসপন্সিবল ফর 90% অফ দ্য সার্ভাইকাল ক্যান্সার। এই টিকাটা আমি আমার মেয়েকে দিয়েছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এফোর্ড করতে পারেন সবাই, না আমার সম্ভব এখন মনে হয় এটা ইপিআই শিডিউলে চলে আসছে, তাই না? স্কুলে দিচ্ছে। এই হিউম্যান ভাইরাস যদি ভাইরাস দেওয়া যায়, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারাও আল্লাহর রহমতে এই সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি পাবেন। যেমন আরেকটা ক্যান্সার এখন অনেকটা কমে গেছে, লিভার ক্যান্সার, যেটা হয়তো বি ভাইরাসের কারণে। বি ভাইরাসের টিকাটা প্রায় 15 বছর যাবত এখন সরকারিভাবে ইপিআই শিডিউলে চলে আসছে। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস লিভার ক্যান্সার করে। সি ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই, কিন্তু বি ভাইরাসের ভ্যাকসিন আছে। সেই জন্য এটা ইপিআই শিডিউলে আনা হয়েছে এবং এইটাও আনা হয়েছে। সুতরাং এটা আমাদের জন্য, আমরা যেন অবশ্যই এই টিকাগুলো দিয়ে নিই। আর স্বাস্থ্যসম্মত খাবার বলতে আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস খাওয়ার জন্য, এবং বেশি ভাত না খাওয়ার জন্য, প্রোটিন খাওয়ার জন্য। শরীরের ওজন যেন কোনোভাবেই না বাড়ে। ওবেসিটি, ওজন বাড়া সমস্ত রোগের জন্য ফ্যাক্টরি। ওবেসিটি ইজ দ্য কারখানা অফ অল ডিজিজেস। আমি এটা মনে করি বলার বিস্তারিত ব্যাখ্যা দরকার নাই। তবে আপনারা বলবেন, হ্যাঁ আমি হলাম সেই ধরনের একজন ডাক্তার যে নিজেও চেষ্টা করি যেন অবেস না হই। আমি হলাম সেই ধরনের মানুষ, আমি নিজেও চেষ্টা করি আমি যেন পান না খাই, সিগারেট না খাই। আল্লাহর মতে আমি এইগুলা অভ্যাস করি না বিকজ আমার পেশার কারণে আমি করতে পারি না। কারণ আমি যদি একজন বলে যাবে আপনি সিগারেট খাবেন না, আমি খাই, এটা কীভাবে হয়? বাট এরকম অনেক দেখছি, নিজে সিগারেট খাচ্ছে, বলতে যে সিগারেট খাবেন না, এটা শুনবে মানুষ? মাথার মধ্যে চুল নাই, চুলে ডাক্তার, ওর কথা শুনবে? আমাদেরকে বাস্তববাদী হইতে হবে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? উনি নিজে মিষ্টি খাওয়া ছেড়েছেন। একজন ছেলেকে নিয়ে আসছিল, বলে যে ভাই আজকে আরেকদিন আসেন। উনি মিষ্টি পছন্দ করতেন বিদায়, পরবর্তীতে কিছুদিন পরে মিষ্টি ছেড়ে দিয়ে বলছেন যে বাবা তুমি যে মিষ্টি খাও, বাবার তো কষ্ট হয়ে যায়। তার মানে আমাকেও কিন্তু সঠিক হইতে হবে। আমি যদি কথা বলবো, বক্তৃতা দেবো, আমি নিজে পালন করবো না,
এই কথা কেউ শুনবে না, আর এটা কোরআন হাদিস বলেও না, এটা ইমানের অংশ না। তারপর সুতরাং আমাদেরকে যাদের আমাকে বলে যে আমি কিছুই খাই না কিন্তু স্যার মোটা হয়ে যায়, তো কিছুই না খেয়ে মোটা হয়, আবার হাঁটেও নাকি তাও ওজন কমে না। আমি এক্সাম্পল দিই, দেখেন আপনি যে চলাচল করেন রাস্তাঘাটে, ফকির মিসকিন দেখেন হেঁটে হেঁটে ভিক্ষা করে, একটাও রোগী আপনার মোটা আছে? একটা তো আমি দেখিনি। তাহলে কিভাবে উনি খায় না আবার নিয়মিত হাঁটে তাও মোটা হয়? এখন ঠিক আছে, আপনি আমার হাসপাতালে ভর্তি হন 3 মাস, দেখিয়ে আমি রাখা হয় না, তো কেউ রাজি হয় না। তার মানে আমাদের কথার মধ্যে কাজের মধ্যে বেমিল আছে। সঠিক স্যার। আমার খুব কষ্ট হয়, কোন মহিলা আসে আমার চেম্বারে, মেয়েরা, আমি বলি যে মা তুমি কি মুসলমান, খ্রিস্টান বা বৌদ্ধ সব কিছু মানো? যে মুসলমানদের জন্য কি কি ফরজ? বলে স্যার নামাজ ফরজ, তারপরে রোজা ফরজ, আর তো বলতে পারে না। তার মা কিন্তু পাশে বসা, মার মধ্যে মা হিসাব করা, আর মেয়ে তো হইলো ওই যে কি বলবো, আর ওই যে ওয়েস্টার্ন ড্রেস, সে আমি জানে না, হয়তো জানে না, আমি বলবো না, হয়তো জানো, এটা তো জানা উচিত। পর্দা ইজ ফরজ মুসলমানদের জন্য, তো এটা যদি না জানে সে পালন করবে কি হবে? আর জেনেও তো পালন করে না। শেষ করলে আমি আমার কথা বলবো, আগে শেষ করবো। আমি যেটা ওরা ইজিলি দেখতে পায়, তো যেগুলো লেখা আছে এটা ওদের জন্য ইজিলি দেখতে পারে সবাই। যারা ঝুঁকিতে আছেন এটা আপনারা দেখেন, পড়ে নেন, এটা আমি বিস্তারিত পড়তে চাই না। যেমন এই যে দেখেন, এটা সার্ভাইকাল কার্সিনোমার কিছু ফ্যাক্টর, আই থিঙ্ক এটা সেলফ এক্সপ্লেনেটরি, পড়লেই বুঝবেন। বিশেষ করে বাম দিকে আমার যারা আছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, জরায়ু ক্যান্সার। পরবর্তীতে আমি একটা কোশ্চেন সেশন রাখবো, যে কোনো প্রশ্ন আছে এগুলো আপনারা দেখেন, পরবর্তী এনি কোশ্চেন ইউ আস্ক, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তারপরে আগান। আমি কিন্তু বলছি না বিকজ রিটার্ন ইন দ্য বোর্ড। তিরিশ থেকে 35 বছর পর্যন্ত নারীদের প্রতি 3 বছর পর পর ভায়া টেস্ট করা, এবং এই ভায়া টেস্টটা এখন জাতীয়ভাবে হয়ে যাওয়া উচিত সব জায়গায়। আমি অনেক জায়গায় শুনতেছি যে কমিউনিটি বেস হসপিটাল নাকি বিশ্বের কাছে পরিচিত, সারা বিশ্ব নাকি এটাকে প্রশংসা করেছে, এত বছর শুনছিলাম। কিন্তু আমি তো গ্রামেই থাকি, আমি তো গ্রামে আসি, কমিউনিটি হাসপাতাল থেকে আমি কোনোদিন এই কোনো ফিডব্যাক পাই নাই। কমিউনিটি হাসপাতাল কোনো কিছু করছে আমার জানা নাই, অথচ আমি খবরে শুনতাম কমিউনিটি হাসপাতাল নাকি পৃথিবী বিখ্যাত। তা আমার বারবার তথ্য বিভ্রাট। এবং আমি আরো বলি যে আমি যেহেতু রুগী সরাসরি ডিল করি, আমি এতদিন শুনে আসছিলাম বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। শুনছেন আপনারা? স্যার সঠিক স্যার। বাংলাদেশের মানুষ বেহেশতে বসবাস করে, শুনছেন না? স্যার। কিন্তু আমাকে যে রোগীগুলো আসে, বিশ্বাস করেন ট্রিটমেন্টকে একটা টেস্ট করে ক্ষমতা না, একটা পরীক্ষা করতে পারে না, ডায়াগনোসিস করতে পারে না, এরকম রোগী আসে, খুব কষ্ট লাগে। সীমিত লোক স্যার। এটা কি সিঙ্গাপুর? আমার মনে হয় 0.0%, 0.01% মধ্যে সমস্ত টাকা, বাকিদের কাছে কিছুই নেই। তাহলে এটা কি আমার পার ক্যাপিটাল ইনকাম দিয়ে আবার বিশ্ব দরবারে হিসাব থাকলে হবে? এটা তো একটা মানে নাফরমানি কাজ, এটা তো একটা মুনাফিক কাজ। সমস্ত টাকা কিছু কিছু সংখ্যক মানুষের হাতে, তাহলে কি এটা হলো? এটা কি আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্র এটা বলে? আমার সংবিধান এটা বলে? তারপর ওটা হ্যাঁ, স্তন ক্যান্সার সম্বন্ধে আমি কিছু বলেছি। তো তারপর প্রতি 8 জন মহিলার একজন মানে স্তন ক্যান্সারের ঝুঁকিতে, মানে লাইফ টাইমে তাদের যে কোনো একজনের ক্যান্সার হতে পারে, কম না তো? যদি আমরা 8 কোটি লোক ধরি, তা 1 কোটি লোকের সম্ভাবনা থাকে মহিলা। আর সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে 22% হলো স্তন ক্যান্সার। তো ফরচুনেটলি এটা আগে ধরা পড়ে,
ধরা পড়ে এই জন্য আমি বলছি যে এটা একটা বাইরের অর্গান, আর লাং ক্যান্সার ভিতরে দেখা যায় না, স্টমাক ক্যান্সার ভিতরে দেখা যায় না, ব্রেন ক্যান্সার ভিতরে দেখা যায় না, লিভার ক্যান্সার ভিতরে দেখা যায় না। এটা একটা কারণ। এটা এই যে আমরা বললাম সেলফ এক্সামিনেশন অনেকেই করলেই বুঝতে পারি, এবং আল্ট্রাসোনোগ্রামও সহজে করা যায়, বেশি পয়সা খরচ হয় না। তো লাং ক্যান্সারের জন্য আমার সিটি স্ক্যান অনেক বেশি করা লাগে, এই জন্য এটা যেরকম বেশি হয় তার প্রগনোসিস ভালো, এটা আল্লাহ তাআলাই বলতে দিয়েছে। এই যে নিজে স্তনের পরীক্ষা, নিজের স্তন পরীক্ষা করা, এখানে কিছু সুবিধা আছে, আমি তো বলেই দিয়েছি কিভাবে করতে হবে। এইভাবে এই সেন্ট্রাল থেকে পেরিফেরি চাপ দিলে রাখবে, তারপর যাবো বয়ে। স্তন ক্যান্সারের লক্ষণ সমূহ, কই ব্যথা নাই, কিছুই নাই। রোগীরা বলে আমি যখন আমার কাছে আসে তখন দেখি যে বিরাট বড় ঘা হয়ে গেছে, তার লাং কাশতে মানে লাংস চলে গেছে। বলে স্যার আমার তো গত 3 বছর যাবত আমার একটা টিউমার ছিল, কোনো কিছু সমস্যা ছিল না, কিন্তু বুঝতে পারি না এই এখন তো কি অবস্থা। তার মানে আসলে আমাদের তো আসলে অর্থনৈতিক অবস্থা আমরা যতই বলি সিঙ্গাপুর আসলে তা না। কারণ এটা আমি বলতে পারি এক্সাম্পল সহ, কারণ আমি নিজে ডাক্তারি করি, আমি চেম্বার করি, সুতরাং আমার কথাটাকে কেউ আপনি রিপিট করতে পারবেন না, আমি প্রমাণ সহকারে বলছি। আমার শ্রীপুর এলাকায় অনেক রোগী আসছে, মা আসছে, মায়ের ব্রেস্ট ক্যান্সার, ছেলে মেয়ে চিকিৎসা করে না। আমি নিজে একদিন ওসিকে ফোন দিয়েছি, পরে সে ভয়ে তার 2 ছেলে বাবার চিকিৎসা করা শুরু করছে। মানে গুসিঙ্গার ঘটনা, গুসিঙ্গা বা পটকামা হবে না, মানে ছেলেরা বলেন স্যার ছেলেরা তোমার চিকিৎসা করে না, হয় মারা তো বলতে চায় না, স্যার তো গরিব মানুষ, আর এই কোনো রকম খায়, পেটে চলে। তা আমি বললাম যে এটা হতে পারে না। আমি ফোন করেছি যে দেখো তোমরা যে মায়ের চিকিৎসা না করো, আমি কিন্তু পুলিশের কাছে বলবো। বাবা মার দায়িত্ব আমাদের মুসলমানদের জন্য দেশের আইনে কিন্তু বড়, মানে ফরজের মতোই আমি বলবো। তো পরে কিন্তু বাবা মার চিকিৎসা করছে, এরকম একটা আছে। গোপালগঞ্জের এক পেশেন্ট, 2 ভাই, ছোট ভাই আসছে আমার কাছে, তার ক্যান্সার, লিম্ফোমা। স্যার আমার বড় ভাই তো আমার দোকানটা স্যার দখল করে রাখছে, আমার বিক্রি করতে পারি না, কিছু করতে পারি। আমি ওসিকে ফোন করলাম যে ওসি সাহেব দেখেন তো এই রোগীটা ক্যান্সার, আমি এটা সার্ভিস অবস্থায় করেছি, এখনো করি, অ্যাটলিস্ট আমি তো দেশের রেসপন্সিবল লোক। দেখেন ওর ভাইটার ক্যান্সার, বড় ভাইকে সম্পর্ক দিচ্ছে না। পরে সে গিয়ে ওসি যখন ফোন করছে তাকে, সে তার জন্য দিয়ে দিচ্ছে ওই দোকান, সে তার চিকিৎসা করেছে, সে ভালো আছে। আমি এক্সাম্পল দিচ্ছি যে আসলে শুধু ডাক্তারি করাই তো আমার কাজ না, আমি তো হিউম্যান বিং, মানবিক কাজ আছে। যেমন আমি অনেক রোগী আসে আমার কাছে, মা খুব পরিষ্কার মুসলমান, মেয়েরা কথা শোনে। আমি মাটা এসে মেয়েটা আমার সামনে বসা, বললাম কি ব্যাপার তোমার মার ক্যান্সার, তুমি মার কথা শোনো না? স্যার সব কথা শুনি, ওই যে নামাজ পড়ো না, পর্দা করো না, কই স্যার মানে উল্টাপাল্টা কথা আর কি। পরে আমি যখন সত্যিকার অর্থে বোঝাই যে বাবা মার পায়ে মায়ের নিচে তোমার বেহেশত, বাবা মাকে যদি খেদমত না করলে তুমি জান্নাত দিতে পারবে না। তা আলহামদুলিল্লাহ অনেক মেয়ে আমার কথাতেই কনভিন্স হয়ে এখন পর্দা করে নামাজ। I can give you a lot of photos. আজকে সময় নেই দেখা যাবে, আমার কাছে আছে। সুতরাং আমি মনে করি এটাও আমাদের একটা দায়িত্ব, সবার প্রত্যেক সেগমেন্টে মানুষকে মনুষ্যত্ব শেখাতে। স্বাস্থ্য সম্পর্কে উদাসীনতা আমি আগেই বলেছি, যা অবহেলা করা যাবে না। তারপরে যে আমাদের কিছু সামাজিক কুসংস্কার আছে যে অনেকে ডাক্তার যাইতে চায় না। তবে হ্যাঁ, এইটাও কষ্টকর, একটু চিন্তা করেন, কারো যদি ব্রেস্ট ক্যান্সার হয়, কারো যদি ইউটেরাইন ক্যান্সার হয়, কারো যদি ভ্যাজাইনাল ক্যান্সার হয়, কারো যদি পেনিসে ক্যান্সার হয়, কারো যদি প্রস্টেট ক্যান্সার হয়, স্ক্রোটামি ক্যান্সার হয়, রেকটামি ক্যান্সার হয়, কত কষ্ট। প্রাইভেট অর্গানস সবসময় কি আসলেই কি দেখানো তো একটা সোজা? আমার একটা পেশেন্ট আছে, অফিসার ওয়াইফ, খুবই পরেজগার। যখন সে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোজ হইল,
সে লজ্জায় হাসপাতালে আর কোনোদিন আসেনি, সে সিভিলে মহিলা হতে শুরু করেছে। এটাও কিছুটা বলবো যে এটা হয়তো আমাদের কিছুটা অজ্ঞতাও আছে, কারণ উনি এত কষ্ট পেয়েছে যে আল্লাহ আমাকে এমন লোক দিলে, এমন জায়গায় দিলে আমি বলতে পারি না। বাট আমাদেরকে এগুলো দিয়ে বেরো আসতে হবে। অসুখ বিসুখ আল্লাহ দেয় মানুষকে পরীক্ষা করার জন্য। একটা কষ্টটা তো দেয়া, এটা আপনার সবাই জানেন যে এক পকেটের আরেক পকেট ভুল করে হাত দিয়ে ওরা কি কোনো মাপ হয়ে যাবে, ভুল করে নাকি এক পকেটটা আর হাত দিলেও কিছু এটাও কোনো মাপ, তার মানে কষ্ট দিয়ে আল্লাহ কোনো মাপ করে। এবং আমি মনে করি যারা মনে করে যে আমি তো খুব দেশের মন্ত্রী মিনিস্টার, বয়স হয়েছে 80 বছর 84 বছর, যেমন আমাদের মোহাম্মদ ইউনূস সাহেব, আল্লাহর সে প্রিয় বান্দা, সে তো আগে আল্লাহ একটা কষ্ট দিয়ে তাকে জান্নাতে দেবে। এমন হইতে পারে যাই 100 বছর পাচ্ছে, কোনো অসুবিধা হয় না, সে নামাজও পড়ে না, তাকে আল্লাহ হেদায়েত করবে না। এই জন্য সুতরাং আমরা কোনোটাই আমরা বলবো না যে এটা ভালো এটা মন্দ, বাট আমাদের কাজ আমরা করবো। এটা আমি এটা ফলো করি, আমি এটি পালন করছি। তবে মোহাম্মদ ইউনূসের কথা আমি ছাত্র সমাজকে বলি, দেখো তোমরা ছাত্র সমাজ খুঁজছো, দেশটা একটা বিরাট থেকে একটা লাইনে আসছে বলে আমরা মানুষ যেন মনে করছি, মানুষের মনটা মানে ভুল যেন প্রমাণিত না হয়। আবার যদি তোমরা চাঁদাবাজি শুরু করো, আবার ব্যবসা বাণিজ্য শুরু করো, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূসের লাইফ শেষ। উনি 84 বছর বেঁচেছেন, ওনারা অত আল্লাহ ম্যাক্সিমাম 10 বছর বাঁচাবেন। আর তোমরা যারা ছাত্র, তোমাদের অবশ্যই সতর্ক হতে হবে। তোমরা যদি আবার জড়িয়ে পড়ো অন্যায় কাজে, এটা কিন্তু এই রক্তের ওপর তোমাদের বেইমানি করতে হবে। এত হাজার লোক মারা গেছে ছাত্র, আমি বাস্তব কথা সবসময় প্রকাশ্যে বলি, টিভিতে বলি, সব জায়গায় বলি।